ঝরা পাতা ঝড়কে ডাকে বলে তুমি নাও লতা যেমন ফুল ছাড়ি ভালোবেসে সরিয়ে যাও আমার হয়েছে কেন সাথে ঝরা পাতা ঝড়কে ডাকে সেই বাবুর দুটো লেজ কাটা আছে। এই বাবুর হাতে পায়ে ধরছি, বাবু আমাকে চাকরি দিয়েছে। এই তোকে আর চাকরি দেওয়া বলেছে না, আমি কোনো চাকরি করবো না। আমার রাজা ফিরে এলে আমি তাকে নিয়ে ঘর বাঁধবো। আরে তুই কি করেছিস তোর রাজা? ওই শালা রাজাই দেখছি তোর দিমাগটা এখন সেচে বুঝে খেয়ে গেছে। ওই চাকরি সামনা পেলাম না, কেটে কুচি 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 করে দিচ্ছে। আয় এখন চল আমার সাথে। না না, আমি যাবো না। তুই যদি স্বেচ্ছায় রাজাস না, তোকে আমি জোর করে নিয়ে যাবো। আপনারা পিছনে তো হবেন না, এমন দৃশ্য আজকাল ঘটলে ওই মেয়েটি আচরা শুনে যে আপনি মেয়েটাকে বাঁচাতে যাবে তার থেকে চল বাবা, আমরা এখান থেকে না পালা। আপনারা যাবেন না, বিশ্বাস করুন, আজ আমি কোনো অভিনয় করছি না। আমার দাদা আমাকে সত্যি সত্যি ধরে নিয়ে যাচ্ছে। তুমি সেই জোর করে মারে তুমি সেই মেয়েটা না? দয়া করে আমাকে বাঁচান, বিশ্বাস করুন, আমি কোনো অভিনয় করছি না। সত্যি সত্যি দাদা জোর করে
চাকরি করছে রে? এখানে নেতা মন্ত্রীর পা না ধরে চাঁদাচাঁদি করলে সেখানে চাকরি পাওয়া যায় না গো। আমি তোমাদেরকে চাকরি দেবো না দাদা। খবরদার! আমাদের নিজেদের আবার কাউকে মাথা ঘামাতে হবে না। তোমরা এখান থেকে বেরিয়ে যাও। হাতের মহারাজ আমরা শুধু কোচিং না যাই না, ওই কোচিং বাপ পুরো দেন না সবাইকে নাচিয়ে ছাড়লো নাচিয়ে ছাড়ে তেরে কুকা নাচে রে তেরে কুকা নাচে তেরে কুকা নাচে রে তেরে কুকা নাচে বাহু তুলে নাচে রে বাহু তুলে নাচে তেরে কুকা নাচে রে তেরে কুকা নাচে বাহু তুলে নাচে রে বাহু তুলে নাচে নাচ নাচ তোর কেন খুশি এই মানুষগুলো যদি না থাকতো, তাহলে দাদা আমাকে কোথায় ধরে নিয়ে ঢুকিয়ে দেয়। আজকে আমার সন্দেহ হয়, ওই লোকটা সত্যি আমার দাদা তো। যাকে মরুকে, আমার রাজা ফিরে এলে আমি তাকে নিয়ে অনেক দূরে কোথাও পালিয়ে যাবো। পালিয়ে থাকি, পালিয়ে থাকি। আর আমি ওখান থেকে পালিয়ে থাকি। আর আমি ওখানে যাবো না, কিছুতেই না। রাজা, তুমি ফিরে এসেছো রাজা, তুমি এই, ফিরে এসেছো। এই, এই, তুমি আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরছো না গো? হ্যাঁ? আমার কাছে তো লাগছে। তুমি ছাড়ো, ছাড়ো বলছি। একবার ভালো করে দেখে দেখো, তাহলে চিনতে পারবে আমি তোমার চুরি। আমার তো ধুমড়ি বলে কেউ ছিল না, খালি একটা বউ ছিল। না, না, আর আমার কেউ নেই, আমার কিচ্ছু নেই। আমি পালা। দাঁড়াও! কেন কেন তুমি আমাকে চিনতে পারছো না? কেন এমন বোকার মতো কথা বলছো? কি হয়েছে? কি হয়েছে তোমার? বলো, কি হয়েছে? তোর রাজা বোধহয় ওই পুলিশের হাতে মার খেয়ে স্মৃতি শক্তিটা হারিয়ে ফেলেছে। এবার আমি তোর প্রাণ শক্তিটা কেড়ে নেবো। আমার রাজা কোনো ক্ষতি হতে দেবো না। আমার রাজাকে যেমন করে হোক আমি সুস্থ করে তুলবো। এসো রাজা, এসো, তুমি আমার কাছে এসো। আমি তোমাকে মুক্তি করে রাখবো। তখন থেকে তুমি আমাকে রাধা রাধা করতে কেন? আমি যদি রাধা হই, তুমি তো নানি। তুমি আমাকে রাধা রাধা করতে কেন? ধরো, ধরো বলছি। তুমি আমাকে ছেড়ে দাও। তুমি ছেলে কখনো রাধা হতে পারে? আরে নয়, রাজা পেয়েছি। তুমি আমার রাজা। তাই তো চিরকাল তোমাকে আমি আমার বুকের মাঝে করে ধরে রাখবো। তাই তোর বুকটাকে খালি করে ওই রাজাকে আমি এই পৃথিবী থেকে ছাড়িয়ে নেবো। কোথায় তোর রাজা একবারে শেষ হয়ে গেছে। এইভাবে অশান্তি করিস না, চুপ কর, বন্ধ করে না। বলো কি না, এভাবে দিনের পর দিন বৌদির এরকম ব্যবসা আমাদেরকে চোখ কান বন্ধ করে সহ্য করতে হবে? না, 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 এ আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা তোর কি বলবো? তোর কি বলি নিজের কথাই ভাবি? একটি মানে কি তোর আমার দুঃখের কথা মনে করে না? সে কি করছে, কেমন আছে, তোর জানতে ইচ্ছে করে না? পরে মা পরে, এবারে বাকি সবাই দিদির নামটা মুখ থেকে মুছে ফেললো, আমি তা পারিনি মা। আর সেজন্যই আমি তোমাদেরকে কিছু না জানিয়ে একদিন লুকিয়ে লুকিয়ে দিদির বাড়িতে গেছিলাম। খিচড়ি? আরে খিচড়ি কেমন দেখলি, মেয়েটা কেমন আছে? আরে সে তার হাওয়া তোমার স্বামীকে মেনে নিয়েছিল? আরে সে আমাদের কথা জিজ্ঞেস করেছে, তোর বাবার কাছে জানতে চাইলে কি হলো, চুপ করে আছিস কেন? আমার কোন প্রশ্নের জবাবটা আমি আগে দেবো বলো তোমার? আমি তো সেটাই তো ভাবতে পারছি না তোমার। না মানে তোমার মেয়ে তো এখন অনেক বড় লোক বাড়ির বউ হয়েছিল মা। তার আবার তোমার স্বামী হয়েছে তো ক্ষতি কি? তোমার মেয়ে তো এখন অনেক দামি দামি শাড়ি পরে, গা ভর্তি সোনা হিরের গয়না পরে একবারে রাজ রানীর মতো সেজে রয়েছে। আমি যেদি দিদি আমাকে কোথায় খেতে দেবে, কোথায় বসতে দেবে সেটা নিয়ে সে ব্যস্ত। আমাকে এত কিছু খাবার দিল যে সেগুলো করে আমি চোখেই দেখি। শুভ! কি বলি তুই? একবার আমার চোখে চোখ রেখে কথাগুলো বলতো। ওরে হতভাগা! মা আমি যে তোর মা, তোকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি।
কি কখনো তার কাছে আসতে পারে বাবা? তার মানে আমাদের দুর্গা আমাদের দুর্গা এতটুকু সুখী হয়নি বাবা, এতটুকু সুখী হয়নি। ওই শয়তান বয়সে আমার দিদির জীবনটাকে একবার শেষ করে দিয়েছে বাবা। আর তারই অত্যাচারের ভয়ে আমার জমিও বাড়ি থেকে পালিয়ে গেছে। আর সেই দুঃখে আর আতঙ্কে আমার দিদির জীবনটা বোধ হয় একবারে শেষ হয়ে গেল। একেবারে শেষ। আমি কি শুনলাম? আমার দুর্গা, আমার দুর্গাকে তুমি মেরে নিয়েছো। আমার দুর্গাকে এই বাড়িটা তো মরা কান্না কিসের? কে মরেছে বাড়িতে শুনি? বৌমা, এই যে সেই কখন আপনাকে ব্যাগ আর ফটো দিয়ে বাজারে যেতে বলেছি, এখানে কি করছেন? বৌমা তুমি বই করে বলেছি আজ আমার বার্থডে পার্টি আছে, বাড়িতে কিছু স্পেশাল গেস্ট আসবে, তাদের জন্য কিছু স্পেশাল খাবার বানাতে হবে। আর আপনি কি না কোনো বাজারটাই করতে গেলেন না? আরে বলছিলাম কি বাজার করার টাকাটা তো এখনো পাইনি। সামান্য বাজার করার টাকাটা আপনার কাছে নেই, নাকি আমার জন্মদিনের পার্টির বাজার করে টাকা না থাকার বাহানা মারছেন? বাবা, আপনি এত জড়সড় হয়ে আছেন কেন? আমার দিকে তাকান, ভালো করে আমার দিকে তাকান। আমার জড়সড় হয়ে আছেন কেন? আমাকে কি ভয় করে? না না বৌমা না, ভয় নয় ভয় নয়, আমার আমার প্রচন্ড লজ্জা করছে। চক্ষু লজ্জা তাহলে আছে আপনার? না তোমার মতো হয়তো নেই, মানে বলছিলাম তুমি যদি বাজারটা করতে যেতে বৌমা তাহলে দোকানদারেরা হয়তো তোমার কাছে একটা টাকাও চাইতো না। বাবা, মানে মানে যে পোশাকটা পরে আছো বৌমা, ওই পোশাকে বাজার করতে গিয়ে দাঁড়ালে দোকানদারেরা তোমাকে বিনা পয়সায় ওই বাজারের ছোলেটা ভরিয়ে দিত বৌমা। আপনি আমাকে অপমান করছেন। বড় অপমান কেন তোমার আছে বাবা? তা যদি থাকতো তাহলে আমি একটা বাজে পোশাক পরে তোমার শ্বশুরের সামনে এসে তুমি দাঁড়াতে পারতে না। কি বলেন? কোন পরিবারে কোন গৃহবধূকে কখনো দেখেছো এমন অর্থলোকের সাথে সাজতে দেখেছো? একজন আদর্শ গৃহবধূর আসল সাজ কি তুমি জানো না? আমাকে দেখেও তোমার শিক্ষা হয় না কোনটা সৎ আর কোনটা সুন্দর? কি করে হবে আরতি, কি করে হবে? তুমি তুমি সর্বশিক্ষিত ছিলে বলে আমার মাকে অনুকরণ করে তুমি পূজার শাস্ত্রে বেছে নিয়েছো, কিন্তু এই বৌমারা হলো উচ্চ ইংরাজি স্কুলে পড়া উচ্চ শিক্ষিতা, তাই তো শিক্ষা রুচির বিচারে পূজার সাজ ছেড়ে সে তো পোশাকের দিকে বেশি আকর্ষণীয়। তাই তো তোমার ছেলে মেয়েরা দূর থেকে ছুটতে ছুটতে এসে তোমাকে মা মা বলে জড়িয়ে ধরবে। কিন্তু তা না করে এদের ছেলে মেয়েরা কি করবে জানো? দূর থেকে ছুটতে ছুটতে এসে বলবে হাই মামি, হ্যালো মামি। আমাকে এত বড় অপমান! আজ আমি চুপটা মেরে মুখটা তোমার ভেঙে দেব। ওই বুড়ো শক্ত কালে বসালে জুতোটা কত থাকে কিনা পরখ করে দেখতে আগে নিজের দাগে বসে। আমাকে তুমি জুতো মারলে? শুধু জুতোই নয়, যদি কখনো কোনোদিনও আমার এই বাবা মায়ের হাত তুলো তোমার হাত দুটো ভেঙে ছিঁড়ে আমি নিচে নামিয়ে দেবো। তুমি এদেশের কাপুরুষদের মতো বৌদি গিয়ে পুরুষ সাজতে চাও, তোমার কোথায় জানা নাই যে এই লাভলি মঞ্জুরি থানায় একটা কমপ্লেন করে তোমাদের এই ঘর সিদ্ধ কোমরে দড়ি করবে। তা আমি করবো না দাদা, কারণ বাবা মায়ের অমতে বিয়ে করে বাবা মাকে চিরদিনের মতো আমি যে ছেড়ে চলে এসেছি, এখন এদের কোমরে দড়ি পড়ালে আমার যে যাওয়ার আর জায়গা থাকবে না, এটা ভেবে সবসময় আমাকে শারীরিক মানসিক নির্যাতন করে। থামো, তাই যদি হবে তুমি তাহলে বাবার কাছে জুতো মারতে গিয়েছিলে কেন? আমি শুধু লাভলি জুতো মারাটাই দেখলে একটা মানুষ কত খালি অপমানিত হলে এই কাজটা করতে পারে না তুমি আন্দাজ করতে পারছো বরং আপনাদের ফ্যামিলি ম্যানের মাথা বলা উচিত হচ্ছে না। আমি এলামে আমার মানিব্যাগ বলে ফেলে যাচ্ছি না, তুই কি দেখেছিস? হ্যাঁ, তোমার পকেটেই তো ছিল, এখন কি নেই? না, আমি ভাবছি মানে কোনো কারণে দিন তোর ঘরে পড়ে গিয়ে থাকে। আমার ঘরে তুমি নিশ্চয়ই পেতে দাদা, কিন্তু এবারে অন্য
থাকে তোর বাড়ি হয়েছে। তার আগে আমি তো আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছিল না সমস্যা, আমি আপনাদের প্রণাম করলাম, দুর্গাপুরের কুশল সংবাদ জানালাম। তার মানে আপনি কি বলতে চান? আমি বলছিলাম বড় অভাবে তো অনেক ভালো মানুষের স্বভাব নষ্ট হয় না ভাই, তাই অভাবে ফেরে করে মানে আমার প্রণাম করার সুযোগে আমার বাম্মা যদি আমার খবরটা ঠাকুরে ফেলা আমার বাবা মামার কাছে দেবতা আসে, দেবতাদের অসম্মান করলে আমি ভুলে যেতে বাধ্য হব। আপনি আপনি আমার বস, আমি আপনার হাত কারখানার একজন কর্মচারী। বাবা তুমি না দেখে বাবাকে সাজ করে দিতে পারো, সমস্যাটা মিটে যাবে। যারা চোর তারা তো সম্পর্কে চুরি ভাবে লাগে, কিন্তু আমার বিশ্বাস আমার বাবা মা একটু কখনো কাজ করতে পারে না। তুই বিশ্বাস করলে কি হবে? ওরা তো বিশ্বাস করে না, তাই আমি তোকে বলছি বাবা তুই আমাদের বাড়িতে না দে। আমি বলছি বড় তুই আমাদেরকে সাজ কর, সত্যের অগ্নি পরীক্ষা দিতে আমরা প্রস্তুত। আয় আয় বাবা আয়, তুই আমাদেরকে কুলসমুক্ত কর। হ্যাঁ এক কাজ করো, তুমি বাবাকে সাজ করো আর আমি মাকে সাজ করছি। আয় বাবা আয়, তুই সাজ কর বাবা। মানি ব্যাগ ভালো করে দেখো দাদা, টাকা পয়সা সব ঠিকঠাক আছে তো? দেখো দাদা দেখো, হ্যাঁ ভালো করে দেখো। এই মানিব্যাগটা তোমার পকেটে এলো কি করে? তাই তো গো, মল্লিক মশাইয়ের মানি ব্যাগটা আমার পকেটে এলো কি করে? আচ্ছা আরতি, আমি কি স্বপ্ন দেখছি না এখনো জেগে আছি? ওই আকাশটাকে এখনো স্থির হয়ে আছে, পায়ের তলার মাটি নাকি এখনো ফেটে চলচির হয়ে যায়নি। বাবা বলো, তুই বাবা বিশ্বাস কর, বাবা তুই বিশ্বাস কর। বাবা ছি, তোমার যে টাকার এত প্রয়োজন ছিল তো আমায় বলতে পারবে, ধার দেনা যেমন করে হোক আমি তোমাদের টাকার চাহিদাটা তাকে কি বলছিস বড়? যে মানুষটা সারাটা জীবন অর্থাহারে থেকে তোদের তিন ভাই বোনের পেট ভরিয়ে এসেছে, যে মানুষটা শত অভাবে মানুষের কাছে একটা টাকা ভিক্ষে না চেয়ে শত হয়ে উপার্জন করে তোদের প্রয়োজন মিটিয়ে এসেছে, সেই মানুষটাকে আজ তুই চোর বলে বিশ্বাস হয় না। অবিশ্বাসী কি করে করবো? আরে চুরি মাল যার কাছে পাওয়া যায় তাকে তো চোরই বলে। এমন এমন চোর দেবতাদের সাথে আমি আর এক ঘরে থাকবো না। তুমি ওই চোরদের সাথে থাকো, আমি চললাম। তুমি কোথাও যাবে না, যেতে যদি হয় এই চোর গুলো যাবে। এসব কি বলছে? আমরা নাকি চোর? ওরা কি আমাদের বাড়িতে দাঁড়িয়ে ও তোমাকে কিছু বলেনি? তুমি যে ওর গর্ভধারিণী মা, কত কষ্ট করে ওকে বুকে আগলে রেখে মানুষ করেছ, ওকে সে কথা ভুলে গেছে? ভুলেনি তোমার মনে নেই আরতি? সে যখন ছোট্ট ছিল, প্রচন্ড জ্বরে, ওর যখন সারা রাত জ্ঞান ছিল না, তুমি ওকে সারা রাত ওকে কোলে বসিয়ে মাথায় জলপটি দিয়ে গেছো। তোমাকে এমন আঘাত দিতে পারে আরতি? পারে না। তুমি কম কষ্ট করনি? সেই রাত্রে সেই 10 কোল রাস্তা পায়ে হেঁটে গিয়ে শহর থেকে গিয়ে বড় রাস্তা ধরে আমার বড়কে সুস্থ করে দিয়েছিলে, ওকে সেই কথা ভুলে যেতে পারে? চোরের বাপি এই সামান্য প্রতিদান কি কারোর মনে থাকে আরতি? বাবা বলো, আমি তোর কাছে কিচ্ছু চাইবো না, আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে নয় তোর মাকে এই বাড়িতে একটু থাকার জায়গা করে দে বড়। আমি থাকবো না, আমি চলে যাবো। এই সংসার আমার স্বামীকে চোর অপবাদ দেয়,
আর আমরা বাস্তু দেবীকে শেষ বারের মতো প্রণাম জানিয়ে চলো আমরা এই সংসার থেকে আমরা চির বিদায় নিই। চলো আরতি, চলো আমরা বিদায় নিই। কেন বুঝি না কি করে হয়ে যায় চোখে আধার এ কথা ভেবে মানুষ যদি কোনোভাবে মহাজ মল্লিক আমার আশেপাশে জানতে পারে তাহলে আমার বিপদ হবে। তুমি চলে গেলে আমার বৌধনকে ভয়ঙ্কর বিপদে পড়বে রাজাও। তোমার ভয়ে ওই মহেশ মল্লিকটা থাবা গুটিয়ে বসে আছে। তুমি চলে গেলে ওই শয়তান হয়তো তোমার বৌধনকে একবারে শেষ করে দেবে। মানুষটা তুমি আমি আর সহ্য করতে পারছি না রাজু। নিজের হাতে কলিপিটি করে মানুষ করছে ছোট মুখে ওই বড় বসে হাতে মার খেতে দেখো আমি কোনো প্রতিবাদ করতে পারি না। বাজে বাজে শয়তান তোমাকে মেরে ফেলে। ঠাকুরদা মরণে কাহিনী জানি শুধু আত্মনা হাত শুনে গেছি আর মনে মনে ঈশ্বরকে দিকে বলেছি ওগো ঠাকুর ও মোয়া পাবে সারা দিতে কবে তুমি উদয় হবে ঠাকুর কবে তুমি উদয় হবে। ঠাকুরদা তোমার আমার কত রাত শোনা ঈশ্বর শুনে দেবো রাজবাবু। তাই তো এই সংসারে রক্ষা করতে পারি ঈশ্বর তোমাকে এই বাড়িতে পাঠিয়েছে। ঠাকুরদা তুমি ভুল করছো। আমি তুমি যে আমাদের নির্দোষ করে রাখবো তাই তাই তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি তুমি আপাতত এই বাড়িতে চলে যেও না। তুমি চলে গেলে ওই সরকার বলে বলে করতো আমার বন্ধুকে একবারে শেষ করে দিয়ে রাখবো একবারে শেষ না বন্ধুরা। ওই মাস মানে আমার ব্যবসার সামান্য কোনো ক্ষতি করতে গেলে আগামী দিনে কত কত করে করো। কেন আমার প্রতি তোমার কিসের এত দয়া? ব্যবসার দয়া না আপনাকে আমি রাজা তুই কি করছিস রাজা? তুই মনের অপ্রিয় গোপন শত্রুকে এইভাবে তুই ফাঁস করতে চেয়েছিস। ব্যবসায় তুই জানতে পারে তার নকল স্বামী অভিনয় করতেছে তাকে একটু একটু করে আমি ভালোবেসে ফেলেছি। তাহলে রাজা কি আমার মনের গোপন দুর্বলতার কথা বুঝতে পেরেছে? ওকে জানতে পেরেছে আমি আমার আসল স্বামীর চেয়েও ওকে আমার বেশি আপন বলে মনে হয়। ব্যবসা বলো রাজা। আমি বলছিলাম কি আর বোধহয় এখানে আমার বেশি দিন থাকা ঠিক হবে না। কেন রাজা এই কথা বলছো কেন? না মানে আমি একজন বন্যা সমাজ বিরোধী সমাজের সব থেকে নোংরা জায়গায় মানুষ হয়েছে আমি। তাই আমার ছোঁয়া লেগে আপনার দেহ মন যদি অপবিত্র হয়ে যায় রাজা তাহলে কোনোদিন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। মেম সাহেব মেম সাহেব নয় বলো বন্ধু। বন্ধু আমি নির্ভয় নির্ভয় তোমার হাতে ছোঁয়াবে ও বন্ধু আমার
এইবার তোমার হাতে ছোঁয়া পেলে ও বন্ধু আমার রাতে যদি আমি হলফ করে বলছি স্যার, ও আপনার ভাই গোপারাম নয়, ও অভিজ্ঞ গোপারামের মতন দেখতে আমার পরম শত্রু রাজা মস্তান। হ্যাঁ স্যার, আর আপনার ভাই গোপারাম আমাদের বস্তিতে ওর আমার পালিতা বোন ডুমরি রাজার প্রেমিকের কাছে লুকিয়ে আছে। আমরাও তাকে রাজা ভেবে ভুল করেছিলাম, ভেবেছিলাম পুলিশের হাতে মারকে হয়তো রাজা এরকম হাবা গোবা হয়ে গেছে, কিন্তু এখানে এসে আপনার ভাইয়ের সাথে ওই নকল রাজাকে দেখে আমার সমস্ত ভুল ভেঙে গেছে। বলেন কি স্যার? কি করবেন স্যার? তুই কি নাই মেম সাহেবকে অপরাধী নিও না ঠাকুর, শুধুমাত্র নিজের বেঁচে থাকার তাগিদে আমার আসল স্বামীকে বলে নকল স্বামীর হাত ধরতে বাধ্য হয়েছিলাম। আমার আমি আমার ফিরে চললাম। কিন্তু আমাকে বিপদের মাঝে ফেলে রেখে তুমি পালিয়ে যাবে রাজা। পালিয়ে নয় মেম সাহেব, পালিয়ে নয়, আমি আপনার স্বামীকে খুঁজে কিন্তু চললাম। তার আগে আমি যদি হারিয়ে যাই। ঈশ্বরের উপর আস্থা আর নিজের উপর ভরসা রাখুন মেম সাহেব, দেখবেন কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। রাজা ভগবানের ক্ষমতা নাই তো আপনার হাত থেকে তুলে দেবো। যদি না এরকম ভাই নকল কবরাম কি মনে করে এখন ভান্ডারা আমি ডুবেছে ফুল ধরেছে কদম তলাইতে তোর কপালে শনি নাচছে, এবার তোকে বাঁচাবে কে? উঠেছে নতুন উঠেছে কদম তলায় নতুন আমার দাদা, আমার আত্মহারাম দাদা একটা বোকা মই থাকু। মিস্টার নকল গোপারাম ওরফে রাজা মস্তান। দিগন্তদা তুমি? আসুন ইন্সপেক্টর আসুন, বলেছিলাম না যে আপনার খুদা ফেরা আসামি তুমি রাজা মস্তা আমার ঘরে শুধু লুকিয়ে থাকেনি, আমার ভাইয়ের কোনটাকে রীতিমতো নিজের ও রাজা না গোপারাম সেটা আমাকেই তদন্ত করতে দে। ও ও ইলা তখন থেকে আমাকে রাজা লাগা করতে গেল গো। আমি রাজা হলে তুমি তো রানী, হ্যাঁ গো, তাই না গো? তুমি রাজা আমি রানী। চলো তুমি আমার সঙ্গে ঘরের ভিতরে চলো। দাঁড়াও তোমরা, সেদিন আমাকে ধোকা দিল, আজ কিন্তু তোমরা আমায় ধোকা দিতে পারবে না। আমি বলছি ও তোমার স্বামী নয়, অবিকল তোমার স্বামীর মতো দেখতে হচ্ছে রাজা মস্তান। রাজা ও রাজা, আমি স্বীকার করছি ও রাজা, কিন্তু আমার নকল স্বামীর সাথে রাখতে আমি বাধ্য হয়েছি। কিন্তু কেন জানো দিগন্তদা? আমার হাবাগো ভাইকে ঘর থেকে বার করে দিয়ে এমন একটা বলিষ্ঠ পুরুষকে নিয়ে এর খিদে মিটাচ্ছে। আমি বাচ্চা মানুষ বলে আর মেম সাহেবের নামে একটা বাজে কথা বলে তোকে আমি দিনটাই ছেড়ে দেবো। রাজা! চেষ্টা করলে আমি পুলিশ রাখবো। স্যার আপনি রাজা! আর কি হয় দেখো এই দুনিয়ার চোখের জল আপনার দাম কেউ দেবে না। রাজা! তাই বলছি চোখের জলটা মুছে ফেলে এবার আপনি আগুন ধরান মেম সাহেব, আগুন ধরান। রাজা! আমি চলেই যাচ্ছি মেম সাহেব। এই কোনোদিন আপনার নকল সামনে অভিনয় করতে এসে আপনার হাত থেকে যদি কোনো ভুল করে থাকি তার জন্য আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু এবার আমার কি হবে? আমার অসহায়তার সুযোগে ওরা যদি আমার কোনো ক্ষতি করে দেয়? না মেম সাহেব না,
ওরা দুনিয়ার কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না। দুনিয়ার কোনো দিন নাই এই রাজা মোস্তাককে বেশি দিন আটকে রাখতে পারে। কাল ফেসলে আপনার বলে ওর জন্য আমার সবের করতে যত না অস্ত্র ধরবে তার হাজার জন রক্ত তোর শরীর থেকে আমি ঝরিয়ে দেবো। কথাটা মনে রাখিস। বলুন স্যার কোথায় নিয়ে যাবেন? তুমি নিয়ে যাবে দিগন্তদা, তুমি অন্তত কিছু করো, তুমি অন্তত আমি একজন আইনের সেবক ম্যাডাম, শুধুমাত্র আইনকে রক্ষা করা ছাড়া কারো ব্যক্তিগত জীবনে দখল দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। দিগন্তদা তুমি তবে একজন ইন্সপেক্টর হিসেবে আমি আপনাকে কথা দিতে পারি, আপনার হাজবেন্ডকে খুঁজে দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো। চলি ম্যাডাম, গুড বাই। দিগন্তদা তুই সেখানে পৌঁছবার আগে এই দুনিয়া থেকে সে ফিনিশ হয়ে যাবে। আপনার স্বামীর কোনো ক্ষতি করতে পারবেন না। আমার কথা মতো না চললে এটাই হবে তোমার শেষ দিন। তার মানে এটা তোমার জন্য একটা ছাড়পত্র না, এটা একটা সই করে দাও। না, এই সম্পত্তি আমার নামে থাকলো, আসল মালিক আমার স্বামী। আর আমার স্বামী যতদিন না ফিরে আসছে ওই দলিল আমি কিছুতেই সই করব না। এই সম্পত্তিটা পাওয়ার আশায় আমি 25টা বছর অপেক্ষা করে আছি, কিন্তু আর আমি অপেক্ষা করতে রাজি নয়। তুই হয়ে গেলে জীবন দিবি। বাবা বলে দিতে বাবা আর একটা কথা বলে তোমাকে আমি কি করলেন? একটা পথের পাগলকে আপনি এইভাবে মারলেন? এই সম্পত্তির জন্য আমি আমার বাবাকে এই খরিদি পুড়িয়ে মেরেছি, আর এই সম্পত্তির জন্য এবার তোকে পুড়িয়ে মারবো। স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। ওই রাজা মস্তান পুলিশে গাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ওই বাবু আপনাকে থানায় কে সেলটা দিতে বলেছেন? এই জড়ি সারা এই পুলিশরা পাবলিককে হাতে মারতা, ওই চারটা ছিটকে মস্তানকে সারা কবজা করতে পারে না। তবে এবার রাজা মস্তানের ব্যবস্থা আমি করবো। আমি তাহলে আপনি কি স্যার থানায় যাবেন স্যার? ওই রাজা মস্তানকে খুঁজে বের করে একবারে চ্যান্ত মাটিতে আমি পুঁতে ফেলবো। কিন্তু একটা কাজের দায়িত্ব আমি তোমাকে দিয়ে যাচ্ছি, যেভাবে হোক এই শয়তানটাকে নিয়ে এই দলিলটা সই করিয়ে রাখবে। সই করতে চাই ভালো, আর যদি না করতে চায় এই চাবুকটা দিয়ে শ্যান্ত পিঠের চামড়াটা তুলে নেবে। আমি চোখে পারি বাবা, আমি চোখে পারি। অসহ্য যন্ত্রণা। এই কথা জ্ঞান ফিরেছে। আমি ঠিক আছি তো বাবা, বলুন আপনি ঠিক আছেন তো? এই শুনে, তার আগে এই দলিলটাই সই করে দে। না, আমি মরবো, ওই দলিলে কিছুতেই সই করবো না। তবে বল সালে এমন একটা কাজে হবে লাঞ্ছনা সহ্য করছো তুমি না ভাই আপনার সত্যি মায়া সত্যি তুমি জানো হুশিয়ার, কি ভেবেছিস তুই নারী মানে ভীরু দুর্বল? তাই না? না রে শয়তান না, যে নারী মমতার আধারে মায়ের মতো স্নেহ মায়া মমতা দান করতে পারে, আবার সেই নারী দানব তরুণীর দুর্গা হয়ে তোর মতো অশরীরী ধারণ করতে কে তুমি না আমার এই ঘরে তুমি কোথা থেকে? মানে আমি তো এই বাড়ির কর্তা আপনি বললি তার মানে আমি আমার কর্তাবু ঈশ্বর আমি এখন বেঁচে আছি। তুই মাধব না? হ্যাঁ কর্তাবু, হ্যাঁ এই দিনটা দেখার জন্য আজ আমি বেঁচে আছি। ঈশ্বর তুমি করুণা, তাই তো আপনাকে এই সংসারে ফিরিয়ে দিয়েছে। কিন্তু আপনি বিস্মিত অন্ধকারে ওরা অনেকগুলো বছর আমি হারিয়ে ফেলেছি।
কিন্তু কিন্তু আজ আমার সব মনে পড়ছে আমার দুই সন্তান মহেশ আর গবারাম। কিন্তু আমার সমস্ত সম্পত্তি ওই মহেশ একা আত্মসাৎ করবে বলে ওই ঘরটার মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাকে আগুন ধরিয়ে দিয়েছিল। আমি আত্মনাদ করতে করতে জ্ঞান হারালাম। আপনি মারা গেছেন মানে ওই বড় বাবু আপনার কেউটাকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল। তারপর কোথায় কিভাবে যে আমি বেঁচে উঠলাম তা ঈশ্বর জানে। কিন্তু কিন্তু তুমি কে মা? আমি আপনার ছোট ছেলে গবরামের অভাগের স্ত্রী বাবা। কি বলে মা? তুমি আমার গবারণ স্ত্রী? হ্যাঁ, বাবা। সেদিনে সেই ছোট্ট হবা বাবা ছেলেটা আজ এত বড় হয়ে গেছে। কই কোথায় আমার গবারা? ওই বড় বাবু আমার শিকন্দটা শত্রুটা করতে পেরে ছোট বাবু এই বাড়ি থেকে পালিয়ে গেছিল করতো। ঈশ্বর, এই কথাটা শোনার জন্য কি তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো ঠাকুর? ওই অভিরামের মতো গবারাম কি আমার জীবন থেকে হারিয়ে অভিনব কি করতে বাবু? সে এক আমার অভাগা সন্তান। অভিনব গবারামের মতো দেখতে পুরো চমৎ সন্তান। চমৎ সন্তান? হ্যাঁ, ওর যখন 5 বছর বয়স একদিন স্কুল থেকে বাড়ি ফাটার পরে একবার যাযাবরকে চুরি করে নিয়ে পালায়। এবং ওই রাজাই যে আমরা হারিয়ে যে আর এক সন্তান অভিরাম, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। দিগন্ত না তুমি? অনেকক্ষণ আগে এসেছি এবং এই ফ্যামিলির মর্মান্তিক ঘটনাগুলো শুনে আমি তো তাজ্জব করে গেছি। ওই সমলিকে এত বড় ক্রিমিনাল আমি তো ভাবতেই পারছি না। এই কথা এখন থাক। আগে বলো রাজা কথা। আমি শুনলাম রাজা নাকি পুলিশের খবর থেকে পালিয়ে গেছে। ইন্সপেক্টর দিগন্তর হাত থেকে পালিয়ে যাওয়া অতটা সোজা নয় দুর্গা। আমি রাজাকে পালিয়ে যেতে সাহায্য করেছি। আমি কাঁটা দিই, কাঁটা শুনতে চাই। তাই তো এই রাজাকেই আমি ওই মহেশ মল্লিকের মোকাবেলায় এগিয়ে দিলাম। ওই রাজা যদি সত্যিই অভিরাম হয়ে থাকে ওকে আপনি নষ্ট হতে দেবেন না। আমি আপনার কাছে অনুরোধ করছি। শুনতেছি এটি করছেন কাকাবু? কাকাবাবু, আপনি মানে তুমি আমাকে সেদিনের সেই ছোট্ট দিগন্তকে আপনি চিনতে পারলেন না কাকাবু? দিগন্ত? তার মানে তুমি আমার বন্ধু ওই গৌরব বিশ্বাসের ছেলে? হ্যাঁ কাকাবু, বাবা কার্গিল যুদ্ধে শহীদ হন, সেই দুঃখে মা আমার মারা যান। আমি কোনো রকমে ওই মামার বাড়ি থেকে মানুষ হয়েছি। তাহলে দাদু তাহলে তো আপনি আমাকে দিতে গেল, আপনি আমাকে বাঁচান দাদু, আপনি আমাকে বাঁচান। আমার ফ্যামিলির ভালো বন্ধ দায়িত্ব আমি সব সময় সাথে তুলে দেওয়ার জন্য। আমি আপনাকে কথা দিচ্ছি কাকাবু, মহেশ মল্লিক সমস্ত কুকীর্তি সাদা আমি তাকে দেবই দেবো। ওসব কথা এখন থাক। আগে খুঁজে বের করতে হবে আমার স্বামী আর রাজাকে। চলো আমরা তাদের সন্ধানে যাই। ওই রাজার সন্ধানে আর তোমাকে আমি এইভাবে ওদের ফেলে রাখবো না। আজ আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো। তা কি করে সম্ভব হয় না? পরমের সঙ্গে এখন আমার ডিভোর্স হয়নি, আর ডিভোর্স না হলে তোমাকে বিয়ে করবো কি করে? মুকামে স্বামী স্ত্রী একসাথে এক ঘরে থাকলে আবার ডিভোর্স ফাইল করা যায় নাকি? তাহলে তুমি আমার কাছে গিয়ে থাকবে, আর যতদিন না তোমাদের ডিভোর্স হচ্ছে ততদিন আমি তোমাকে ওই 5 স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে দেবো। কিন্তু তুমি কিন্তু নয় বয়স এটা পুরোকে আমি মাটি দিয়ে আগে আটকে রেখেছি। এতে আমাদের পালাবার মতো সুযোগ। চলে চলে তাই চলো মহিলা, আমি আমার স্বামী সংসার ছেড়ে তোমার হাত ধরে এগিয়ে চললাম এক নতুন সুখের সন্ধানে। এই কি তুমি? মাত্র 5টা মিনিট আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। কি ব্যাপার বলো? ডিউটি ফাঁকি দিয়ে তুমি বাড়ি চলে এলে? আপনার ডিউটি থেকে আমার জীবনের শেষ কর্তব্য পালন করা বিশেষ জরুরি স্যার। তাই তো আজ আমি আপনার চাকরি রিজাইন দিয়ে আমার জীবনের শেষ কর্তব্যটা পালন করতে এলাম। তার জন্য তুমি চাকরিটাই ছেড়ে দিলে? একজন মানুষ শুধুমাত্র আমাকে ভালোবেসে তার আত্মীয় স্বজনকে প্রত্যেককে ছেড়ে দিয়ে প্রায় 1টা বছর হলো আমার আশেপাশে ঘুরেছে। আজ সে আমাকে ছেড়ে চলে যাওয়ার সময় তাকে কি শেষ বিদায়টা জানানো আমার কর্তব্য নয় স্যার? কি বললি? আমি জানি লাভি, আমি জানি আজ তুমি আমরা এতটুকু ভালোবাসো না, কিন্তু আমি তো তোমাকে সে আগের মতনই ভালোবাসি। সেই জন্যই তো অভাবের তাড়নায় তোমার সেই গহনা করে বন্ধক দিয়েছিলাম। আজ ছাড়িয়ে এসে আমি তোমার হাতে তুলে দিতে এলাম। তুমি আমার কয়না। ওর কথা বেশি বার্তা দিও লাভি, ও তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাইছে। না স্যার না, আমি কাউকে ব্ল্যাকমেল করছি না। আমি বলুন আপনাদের দুই জীবনে বন্ধন ঘটিয়ে আমার জীবনটাকে আমি ব্লাডাস্ট করে দিলাম। যাও যাও লাভি যাও, আমার মতো ভিখারি কুলে ঘর ছেড়ে এই অপরন্ত রাজপ্রাসাদে গিয়ে রাজরাজ হয়ে গিয়ে থাকো।
আমি তোমাকে হাসি মুখে বিদায় জানালাম, হাসি মুখে বিদায়। এই পরিবারের মান সম্মানকে মাটির ধুলোর সাথে মিশিয়ে দিয়ে এ বাড়ির বউকে ফুসলিয়ে নিয়ে তুমি পালিয়ে যেতে পারবে না। ওদিকে যেতে না না না, অভিমানের পাশে নিজের অধিকার নিয়ে কখনো কারোর সাথে আপোষ করবে না। ওদিকে তুমি চুপ করে আটকে রাখো, প্রয়োজন হলে তোমার আমার দোস্তিকে তুমি শাসন করো। আর এদিকে আমি শয়তানকে বুঝিয়ে দিচ্ছি যে অন্যের ধর্মের পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে, ভয়ঙ্কর। তোমাকে বেঁচে থাকতে হবে দাদা, তুমি আমাকে কথা দাও দাদা, তুমি বাবা মাকে আমার বাড়িতে ফিরিয়ে আনবে, তুমি আমাকে কথা দাও দাদা। কিন্তু বাবা মা বাড়িতে ফিরে আসার পর যখন খোঁজ করবে তখন তাদের কি জবাব দেবো রে ভাই? বলবে ওদের শুভ ভাগ্যের সন্ধান করতে অনেক দূর দেশে চলে গেছে, সে আর কখনো ফিরবে না, কখনো ফিরবে না। কথা বলছিলিস কেন? তোর চোখ দুটো স্থির হয়ে গেল কেন? তবে কি তুই না 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 হয় না, হতে পারে না। আমার সেই ছোট্ট ছেলের ভাই শুভ আমার ছেলে কখনো চলে যেতে পারে না। ওরে ভাই শুভ, তুই একটি কথা বল, কথা বলে ভাই শুভ, তুই একটি ভাই কথা বল, একটি ভাই কথা বল শুভ, তুই একটি ভাই কথা বল। ভিক্ষে দিন বাবু, দয়া করে একটা টাকা ভিক্ষে দিন। তিনটে মায়েরা আমরা 3 দিন কিছু খেতে পাইনি, দুটো একটা করে টাকার সাহায্য দিন না মায়েরা, বাবুরা দিন না বাবুরা। আরতি ওইভাবে ভিক্ষে চাইলে কেউ ভিক্ষে দিবে না। মাগো দিন না মা। আমি আপনাদের 10 টাকা ঢুকে দিচ্ছি। তোমার হাতে বই কি করে আমরা এসে স্কুল আমরা করোনা এসে স্কুল তুমি কোথায় আমারে বলো না মা। এখন তোমার মনে নেই আমাদের কৌরি বলার একটি মেয়ে ছিল, তোমার কি মনে নেই? সে তো বহুদিন আগের কথা। আমি ছোট্টবেলায় দুই বোনকে নিয়ে আমি চরকির মেলা দেখতে নিয়ে গেছিলাম। ওইখানে দুই বোন বায়না করেছিল হাতে উল্কি করে ত্রিশূল লাগবে।
আমি ওদের কথা শুনে আমি ওদের দুই বোনের হাতের কবজিতে আমি ত্রিশূল লাগিয়ে দিয়েছিলাম। তারপর কথা তুললো এই কাল বৈশাখীর ঝড়। সেই ঝড়ের কারণে আমার প্রতিভা আমার কাছ থেকে কেড়ে নিয়ে কোথায় যে গেল? আমি জানি না। তোমার হাতে উল্কি করে একটা ত্রিশূল ছিল দেখে নতুন করে আমার বউয়ের কথা মনে পড়ছে। বলো না কে তুমি? কোথায় এখানে তুমি এই ত্রিশূল ছিল? তা তো জানি না, তবে আমার নাম চুমরি। আর এই কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবে একমাত্র আমার দাদা। একটি গাধা আর নিজের রক্তকে ওরা নিজেরাই কিনে নিয়েছে। তো তা তোমার বিষয়ে আপত্তি কমে না মানে আমি তুমি এখনো কি বুঝতে পারলে না ওই মাংরাটা তোমার আপন দাদা নয়? তা যদি হতো তাহলে তোমাকে এমন বাজে ধান্দায় নামাতে বাধ্য হবো। তুই কে বাচ্চা? আমি হিজড়ে গো মাঝমা হিজড়ে। হিজড়ে? হ্যাঁ, নামটা শুনে আমাদের ঘৃণা হলো, তাই না? এই সমাজ আমার উপর ঘৃণা করে। তাই আমি ভগবানকে উদ্দেশ্যে বলি, ওগো ঠাকুর, তুমি কতই না করুণাময়, এদের মতো মানুষ না করে আমার তুমি হিজড়ে বলে পাঠিয়েছিলে বলে, তাই এদের মতো সন্তানদের লাঠি খেয়ে আমাকে পথে পথে ভিক্ষে কি করতে বলি? হলো। নিজের সন্তানদের ওনাদের ভিক্ষি করতে পাঠিয়েছে? হ্যাঁ রে গো, হ্যাঁ, আমাদের সন্তান আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তাতে কি হয়েছে গো? ওই নূর এই নুরি আসল ছেলে যখন মুছে দিয়ে তুমি গৌরী নকল কইটা আসলে দিয়ে দিবে, তখন ওই তোমাদের মেয়ে গৌরী তোমাদের মাথায় করে রাখবে। কি গো মেয়ে, তুমি রাখবে না? না, গৌরী, শুধুমাত্র হাতে এই ত্রিশূল আঁকাটা দেখে তো প্রমাণ হয় না যে ওনারা আমার মা বাবা। এই জন্য উপযুক্ত প্রমাণ চাই, প্রমাণ। আমাকে বাঁচাও। ওই লোকটা আমার ভিতরে ছুরি নিয়ে ধরে আছে, আমাকে মেরে ফেলবে। এই আমাকে কি রাজা, বাঁচাও। তুমি আমার এখানে এলে কেন বলতো? ওষা রাজা নয়, রাজা ও নয়? তো মহেশ মল্লিকের আবাগোবা ভাই গবর। আমি তো গবালামি। এই মেয়েটা আমাকে জোর করে রাজা খাটিয়ে লেগেছে। আমি আমার বইয়ের কাছে যাবো। ওর কাছে নয় রে বাবা, তোকে আমি ভগবানের কাছে পাঠিয়ে দেবো। না, আমাকে ছেড়ে দাও। আমার জামাই হয় ওর বসতি করতে চাইলে তোকে আমি ও তোর জামাই হোক আর যেই হোক, ও এখন আমার শিকার। ওকে আমি ভগবানের কাছে পৌঁছে দেবো। আয় ভাই না, হিজড়ে রাজা বৃন্দন। আমি সিআইডি অফিসার রজত গুপ্ত। আর আমি ওনার অ্যাসিস্ট্যান্ট কৌশিক দত্ত। আমি পালাই। এরা আমাকে মেরে ফেলবে। আমি পালাই। মহেশ মল্লিকের জীবন যতদূর পর্যন্ত ছড়িয়েছে তার তদন্ত করতে আমি হিজড়ে বের করেছিলাম। বল, বল সরকার, বল, কে বল? ওই মহেশ মল্লিক আমাকে 10,000 টাকা দিয়ে ওই বাবাকে খুন করে ওই চুমড়িকে তার কবর আড্ডায় তুলতে বলেছিল স্যার। দাদা, আরেকটা সত্যি কথা বলো তো দাদা। সত্যি আমি তোমার নিজের বন্ধু? আমি সত্যি করে বলছিল বোন, তুই আমার নিজের বোন নস। দাদা, ছোটবেলায় তোকে বাবুজি ওই রাস্তা থেকে করিয়ে এনেছিল। দাদা, এরপরও তুই অবিশ্বাস করবি রে মা। আমাদের কাছ থেকে তুই কি এখনো মুখ ফিরে থাকবি রে মা গৌরী? মা, আরে আমার কাছে আয় মন, সরানোদের আমি দেখি তোকে, দেখি কেমন খোপা ফেলেছিস তুই, কেমন জাদুরি গিরি কাল চোখে।
আমার কাছে আয় মন স্বপ্নে আমি দেখি তোকে দেখি কেমন পথে যাচ্ছিস তুই কেমন কাজল দিলি আজকে এই সরকারি সভা সমস্ত অতিথিকে নৃত্য এবং সুরের মাধ্যমে পরিবেশন করে যাচ্ছেন নবগাতা নৃত্যশিল্পী তানিয়া। अरे बहुत बढ़िया ना लेकिन वैसे बाबू हमारा माल कहाँ माल कोई तो सबसे जी अपना तो के सामने अरे जय श्री राम जी इतना खूबसूरत चिड़िया अभी तो कभी समझे तक पाछे ना इतने कम रुपये में इतना बढ़िया माल কি সমাজ সম্পর্ক বাজে কথা বলছে খুবসুরত চিড়িয়া বড়িয়া মাল এসব কি अरे तो तुम्हारे मतो पक्का माल दाम 3 लाख टाका ये लीजिए मास्टर बाबू इसमें पूरा 3 लाख বেমান বিশ্বাসঘাতক আমাকে বিয়ে করার লোক দেখি এখানে এনে বিক্রি করতে চাইছো এমন একটা সেকেন্ড হ্যান্ড মালকে নিয়ে মহেশ বললেন নাকি বিয়ের আসর সাজাবে আমি হ্যাংওভার করে গেলাম সেটি আমার অনেক দিনের শখ ছিল মহিষাসুরমর্দিনী নাটকটা শুটিং করে মহারাজকে দুটো টিভি চ্যানেলে রিপ্লে করে সেই স্বপ্ন আমার সার্থক হতে চলেছে তাই এই টাকা দিয়ে ওই মহিষাসুরমর্দিনী নাটকে শুটিং করতে চললাম যেও না মাস্টার যেও না দাঁড়াও আমিও তোমার সঙ্গে যাবো কোথায় যাবে অন্যের ঘর থেকে নিজের সংসারকে ছাড় করে দিয়ে এইভাবে পালিয়ে পার ভেবেছিস না রে সত্যিনা আমাকে কিছুতেই ছাড়বো না কে তুমি কে আমি দেখতে চাও তাহলে ভালো করে দেখ এই কি দুর্গা আমি তোমাদের ষড়যন্ত্রের আরেক শিকার দিগন্ত আমি অন্যায় করেছি দিগন্ত সেদিন মিথ্যে কথা বলে তোমাদের বিয়েটা মিথ্যে নাটক করে তোমাদের বিয়েটা আমি ফেলে দিয়েছি তো আমরা কি ক্ষতি করেছিলাম আমার বাবা মা আমাকে কি ক্ষতি করেছিল যে তাদের সেইভাবে পথে নামিয়েছিস আমাকে মেরে ফেলো ঠাকুরজি আমাকে মেরে ফেলো এই কলঙ্কিত জীবন নিয়ে আমি মরতে চাই না আমি মরতে চাই এই শয়তানের বাচ্চা শয়তান আমাকে ডাল মরছে দেখি ইন্সপেক্টর দিগন্ত হ্যাঁ দিগন্ত তোমরা তাহলে চক্রান্ত করে এই শয়তান চক্রান্ত না করে যে এই মেয়েটাকে আমরা বাঁচাতে পারতাম না এবার তোমার বাঁচবি না দুর্গা তাই নাকি আমার সঙ্গে বেমানি সব বাড়ি আমি গুলি করে শেষ করবো তুই বল দুর্গা একে তোমার দেখতে পাচ্ছি না কেন এই তো আমি এখানে তুমি এখানে কেন? চাপ সালা মেঘনা চাইনি জল এবার আমার পুলিশের আমি এখন কি করি আমি পালাই শয়তানের বাচ্চা
পথে আমার বাবার সাথে দেখা হয়েছিল, বাবাই বললে দেখি ছোট বাবু আমাদের বাড়িতে পড়ে আছে কেন? মাস মানে তোমাকে গুলি করেছে। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আর আমাকে কোথাও নিয়ে যেতে হবে না গো বউ। আমি তলি যাচ্ছি গো বউ, আমি তলি। আজ মহিষাসুর মূর্তি নাটকের শুটিং হবে, আর সেই নাটকের বিশেষ চরিত্রে অনেক সেজন অভিনয় করার জন্য আমি ওয়েট করছি, কিন্তু লক্ষ্মী গণেশ সরস্বতী অসুর সব গেল কোথায়? তাহলে শুটিং হবে কখন? হবে না। কেন স্যার? মুম্বাই থেকে আমার প্রডিউসার ফোন করেছে, শুটিং সেখানেই হবে। তাই লক্ষ্মী সরস্বতী দুর্গাকে নিয়ে আমাকে এখানে মুম্বাই চলে যেতে হবে। তুমি আমাকে তৈরি হবে। বলছিলাম কি স্যার, এই শুটিং না হোক, এই যখন মেকআপ যখন হয়ে গেছে তাহলে আবার ডেস্টিনেশনটা হয়ে যাক। কি পাগলের মতো কথা বলছো? আমার এখন মহিষাসুর মর্দিনের মানে মেকআপই দেওয়া হলো না। তুমি তো বলেন শাশুড়ি গো বাবু, এমনি তোমার যা চেহারা আর মেকআপের কোনো দরকার নেই। তোমাকে লক্ষ্মী মেকআপ দিতে বলা হলো না? আর লক্ষ্মী হাসির মতো তোমার হাতে কাটারি কেন? তোমার মতো কলির মহিষাসুরকে বধ করতে হলে আমার মতো কলির লক্ষ্মীর হাতে লক্ষ্মীর ছাতি থাকে না, থাকে মহিষাসুরের মুন্ডু কাটায় কাটারি। কোথাকার একটা পত্নী মেয়ে, সারা তুমি স্পর্ধা কিনা? প্রত্যেকে নয় শয়তান, আমার পরিচয় আমি দুর্গা দেবীর বোন গৌরী। হ্যাঁ, আপনার শক্তিমান মহামায়ার আরো একটা গুণ, তাই তো কলির দুর্গা তোকে বধ করার আগে এই কলির লক্ষ্মী তোকে আগে বধ করবে শয়তান। আমার মুন্ডু কাটার আগে এই হাত চাই আমি আমি কলেজ সরস্বতী তোর মতো অসুরকে কাটে কুচি কুচি করবো বলে আমি বিনা ছেড়ে আজ পণ্ডিত হয়েছি। আমি কলেজ সরস্বতী। এই শয়তান, তার আগে তোর বুকটা ফালা ফালা করে দেবে এই দুর্গা ধর্মের তীর্ষণ।